সম্প্রতি ভারত সরকার বাংলাদেশিদের জন্য তাদের বন্ধ রাখা ভিসা সেবা চালু করার ঘোষণা দিয়েছে। এইটা তারা বন্ধ করেছিল 2024 সালের 5ই আগস্টে হাসিনা সরকারের পতনের পরপরই। এরপর বহু রকম আলোচনা হয়েছে, অনেকবার বলা হয়েছে, কিন্তু তারা ভিসা চালু করে নাই। ভেবেছিলাম তারেক রহমান ভারতে গেলে তখন হয়তো কথাবার্তা বলে এইটা চালু করবে, এর আগে করবে না। কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো। তারেক রহমান যখন চীন সফরে ব্যস্ত তখন হঠাৎ করে এই ভিসা চালুর ঘোষণা আসলো। অথচ ভারত সরকারের মতে বাস্তবতা কিন্তু খুবই বাজে। তাদের মতে প্রচুর বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করে, এই জন্য তারা সীমানা সিলগালা করে দেওয়ার চিন্তা করতেছে, পুশিন করতেছে ইত্যাদি। এমন অবস্থায় তো ভিসা চালু করার প্রশ্নই আসে না। কিন্তু সেটাই ঘটেছে। কথা হচ্ছে কেন? এটা কি ভারতের কোনো কূটনৈতিক বার্তা নাকি অন্য কিছু? পুরো ব্যাপারটা আজকে ভালো করে বুঝতে হবে। দেখেন, হাসিনার পতনের মধ্য দিয়ে যে নতুন সরকার বাংলাদেশে ক্ষমতায় বসেছিল, মানে ডক্টর ইউনূসের সরকার, সেই সরকারের সময় কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক চূড়ান্ত বাজে অবস্থায় পৌঁছায়। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ভারতের পক্ষ থেকে নানান কিছু করা হয়, যার ভেতরে ছিল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো, বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা সহ সকল রকম ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া, চুক্তি অমান্য করে বাংলাদেশের পণ্যের জন্য ভারতীয় বন্দর ব্যবহারের পথ বন্ধ করে দেওয়া, বর্ষাকালে উজানের নদীগুলোর পানির আপডেট ঠিকঠাক না দিয়ে হুটহাট উজানের বাঁধ ছেড়ে দেওয়া আর বাংলাদেশকে বন্যায় ভাসানো ইত্যাদি নানান কিছু। আর এসবের মধ্য দিয়ে বাংলাদেশের বেশ ক্ষতি হয়ে যায়। বিগত সরকারের আমলে ইউরোপের অনেকগুলো দেশের ভিসা প্রসেসিং সেন্টার কিন্তু বাংলাদেশে স্থাপন না করে সেই কাজগুলো ভারত থেকে করে আনার পদ্ধতি চালু করা হয়েছিল। বেশ কিছু দেশের দূতাবাসও বাংলাদেশে স্থাপন না করে সেসবের কাজ ভারত থেকে করে আনার সিস্টেম চালু করা হয়েছিল। ফলে সিম্পল কাজের জন্য আমরা ভারতের উপর নির্ভরশীল ছিলাম। আর যখন হুট করে ভিসা সেবা বন্ধ করে দেয় তখন হাজার হাজার ইউরোপগামী শিক্ষার্থীরা বেকায়দায় পড়ে যায়। যখন ভারত তাদের বন্দর ব্যবহারের সুযোগ বন্ধের ঘোষণা দেয় তখনও দেশের ব্যবসায়ীরা বেশ বিপাকে পড়ে যায়, বিদেশি বিনিয়োগ প্রাপ্তিতে বাধা চলে আসে। আর এই সবকিছু করা হয় মূলত সরকারকে চাপে ফেলতে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই ব্যাপারগুলো ভালোভাবে ট্যাকেল করেছিল। পণ্য রপ্তানির জন্য বিকল্প হিসেবে দেশের বন্দরগুলো চালু করার চেষ্টা করেছিল তারা। ইউরোপের দেশগুলোর দূতাবাস বাংলাদেশে স্থাপনের জন্য উদ্যোগ নিয়েছিল তারা, যদিও সবকিছু আসলে ঠিকঠাকভাবে করে ওঠা সম্ভব হয় নাই। যাই হোক, এই যে বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধ করে দিয়ে ভারত আমাদের উপর চাপ প্রয়োগ করতে চেয়েছে এবং এখনো চাচ্ছে, এইটার মেইন উদ্দেশ্য বাংলাদেশের সরকার যাতে আবারও ভারতমুখী হয় সেইটা নিশ্চিত করা। ভারত সংক্রান্ত যে ইস্যুগুলোর জন্য বাংলাদেশের মানুষ হাসিনা সরকারের উপর ক্ষেপে গিয়েছিল সেই ইস্যুগুলো যাতে নতুন কোন সরকার আদায় করে নিতে না পারে সেইটা নিশ্চিত করাই ছিল ভারতের মেইন উদ্দেশ্য। এই জন্য রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরেও ভিসা সুবিধা চালু করা নাই ভারত। সীমান্তে পুশিন বৃদ্ধি করেছে, গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে কোনো ঘোষণা দেয় নাই, তিস্তা চুক্তি এবং প্রকল্পের ব্যাপারেও কোনো ঠিক অবস্থান নেয় নাই। কিন্তু এই প্রত্যেকটা বিষয় কিন্তু বাংলাদেশের জন্য দরকার, আর এগুলো আদায় করার জন্য বাংলাদেশের হাতে দুইটা উপায় ছিল এবং এখনো আছে। নাম্বার 1, ভারতের সাথে গলায় গলায় মিলে যাওয়া, তাদেরকে কিছু সুবিধা প্রদান করার ঘোষণা দেওয়া এবং তাদের কথার বাইরে গিয়ে কিছু না করা। এইটা করতে পারলে হয়তো লোক দেখানোর জন্য হলেও দ্রুত সময়ের মধ্যেই ভিসা তারা খুলে দিত, তিস্তা চুক্তির ঘোষণাও দিত, যেটা আমরা হাসিনা আমলে কিন্তু দেখেছিলাম যে শুধু ঘোষণায় আসতো, আলটিমেট কাজ হইতো না, বাট একটা সম্পর্ক খুব দেখাইতো যে হ্যাঁ খুব ভালো আছি আমরা। আর দ্বিতীয়ত, বাংলাদেশ সরকারকে এমন কিছু করা যাতে ভারত বাধ্য হয়ে সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটে। আর সেইটা পসিবল যদি বাংলাদেশ চীনকে এই অঞ্চলে অ্যাক্সেস দেয় এবং বাংলাদেশের সকল স্ট্র্যাটেজিক প্রকল্পে চীনকে অংশীদার করে ফেলে। মানে বাংলাদেশের হাতে যে ভৌগোলিক কৌশলগত অবস্থানের একটা বিশাল কূটনৈতিক টোল আছে সেইটা যদি বাংলাদেশ ব্যবহার করে। আর সম্প্রতি তারেক রহমানের চীন সফর সেই টুল ব্যবহারের একটা অংশ মাত্র। ব্যাপারটা আরো ভালো করে বুঝি চলেন। দেখেন, একটা ওপেন সিক্রেট টাইপের কথাবার্তা কিন্তু বাতাসে ঘুরে বেড়ায় যে বিএনপির টপ লিডারদের মধ্যে বেশ কয়েকজনের সাথে নাকি ভারতীয় মহলের বেশ গভীর সংযোগ আছে। 17 বছর আওয়ামী লীগের আমলে এবং অভ্যুত্থান পরবর্তী 2 বছরে নেতাদের চলাফেরা, আচরণ এবং কথাবার্তা দেখে এমনটা ভাবা হচ্ছিল। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, কারণ ভারতের নিরাপত্তাজনিত কূটনীতি বাংলাদেশের সাথে সরাসরি জড়িত। সো তারা তাদের জায়গা থেকে চেষ্টা করবে বাংলাদেশের যেই গোষ্ঠীটাই ক্ষমতায় আসার মতো থাকবে তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে যাওয়ার, যাতে করে তারা পরবর্তীতে তাদের স্বার্থ আদায় করে নিতে পারে।
সেই পয়েন্ট অফ ভিউ থেকে ক্ষমতাসীন বিএনপির ভেতরে ভারতের প্রভাব যে একেবারেই নেই সেটা কিন্তু প্রায় অসম্ভব। শুধু বিএনপি না, সব দলের ভিতরেই তারা এই চেষ্টাটা করবে এবং করে যাচ্ছে। কিন্তু রাজনীতির ভেতরেও রাজনীতি আছে। বিএনপির ভেতরে যেমন ভারতপন্থী মানুষজন থাকতে পারে, একই সাথে বাংলাদেশপন্থীও কিন্তু আছে। অন্তরালে নিঃশব্দে খেলা চলে এই দুই মহলের মধ্যে যে দেশীয় নীতি নির্ধারণে আসলে কোন পক্ষ জয়লাভ করবে। দেখেন, আমরা অনেক সময় মনে করি যে দেশের প্রধানমন্ত্রী মানেই সব ক্ষমতার অধিকারী, একটা দলের প্রধান মানেই হয়তো সব ক্ষমতা সে চর্চা করে। আসলে তা না। কিছু মানুষকে পদে রাখতে হয়, পজিশনে রাখতে হয় জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে, কিন্তু প্রকৃত ক্ষমতা তার হাতে নাও থাকতে পারে। মনে করেন আপনি একটা সেনাবাহিনীর প্রধান, কিন্তু হঠাৎ করে দেখলেন যে আপনার ঠিক নিচের যে প্রভাবশালী 8 থেকে 10 জন অফিসার আছে তাদের মধ্যে 90% আপনার কথা শুনতে চায় না। আপনি যেটা করতে চান বা বলতে চান সেইটা তারা সম্মিলিতভাবে পরিবর্তন করে দেয়। সেই সময় কিন্তু আপনার হাতে আসলে কিছুই করার নাই, আপনি নামে মাত্র প্রধান, কাজের বেলায় আসলে কিছুই না। ওই সময় আপনি কি করবেন? পদ ছেড়ে দিবেন? না, এইটা করলে তো সাধারণ সৈনিক কিংবা জনগণ তারা আপনার উপর যে আস্থাটা রেখেছিল সেটা হারিয়ে ফেলবে, যেখান থেকে দেশে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। ফলে আপনাকে ওই পজিশনে বসেই অধস্তনের কথা মতো চলতে চলতেই একটা উপায় খুঁজে বের করতে হবে। ধীরে ধীরে আপনার আদর্শের মানুষকে খুঁজে বের করতে হবে, কাছে টেনে নিতে হবে, আপনার দল ভারী করতে হবে। তারপর আপনার মতো করে পরিকল্পনা বাস্তবায়নের পথে আপনি হাঁটতে পারবেন। আশা করি এখান থেকে অনেক কিছু আন্দাজ করতে পারতেছেন। তো যাই হোক, নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে কিন্তু 2 বার চিঠি দিয়ে ভারত ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছিল। কূটনৈতিক পর্যায়েও তখন ভারতের সাথে নানান পর্যায়ে আলোচনা চলতেছিল এবং মাসখানেক আগে একটা খবরও বেরিয়ে আসে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে পারে ভারত। এই খবর বের হওয়ার সাথে সাথে আলাপ উঠে যায় যে বিএনপির ভারতপন্থীদের অংশ হয়তো বেশি শক্তিশালী এবং ভারতকে তাহলে পাশ কাটানো যাচ্ছে না। কিন্তু উপর মহলে শেষ পর্যন্ত হয়তো এমন কিছুই ঘটেছে যে ভারত সফর বাতিল করে তারেক রহমান চীন সফরে গিয়েছেন। মানে উপর মহলের রাজনীতির মধ্যেও বেশ কিছু বিশেষ ঘটনা ইতিমধ্যেই হয়তো ঘটে গেছে। যাই হোক, আমার কথা হচ্ছে সম্পর্ক উন্নয়নের জন্য যদি প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানানো হয় তাহলে সম্পর্ক উন্নয়নের পথে যে বাধাগুলো আটকে ছিল, যেমন ভিসা বন্ধ করে রাখা, পুশিন বাড়ানো, পানি বন্টন চুক্তি, এইসব ব্যাপার আগে ভাগেই কেন সমাধানের ঘোষণা দিল না ভারত? এইসব কিছু ঠিক হয়ে গেল তো আমাদের সম্পর্ক এমনিতেই ঠিক হয়ে যাইতো। কিন্তু না, তারা এইসবে কোনো কাজ করে নাই। তার মধ্যে আবার তারেক রহমানের চীন সফর দেখে মনে হচ্ছিল এইসব স্বাভাবিকীকরণ প্রক্রিয়া হয়তো আরো পিছিয়ে যাবে। কিন্তু অবশেষে হঠাৎ করে ভারত ভিসা চালুর ঘোষণা দিল। ঘোষণাটা দিল এমন সময় যখন তারেক রহমান চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, 2টো চুক্তি এবং 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়ে গেছে। আর পরের দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করার কথা, মানে ইতিমধ্যে সাক্ষাৎ হয়ে গেছে আর কি। আর এমন সময় ভারত ভিসা চালু করার ঘোষণা দিয়ে আসলে কি প্রমাণ করতে চাইছে? যে তারা এখন সম্পর্ক স্বাভাবিক করতে চায়। মানে যে ভিসা চালুর জন্য, সম্পর্ক স্বাভাবিক করার জন্য অন্তর্বর্তী সরকারের সময় থেকে অনুরোধ করা হচ্ছিল, সেইটা নির্বাচিত সরকারের সময়ও তারা করে নাই। কিন্তু এখন যখন তারেক রহমান মোদির আমন্ত্রণ প্রত্যাখ্যান করার ফলে সম্পর্ক আরো খারাপ হওয়ার কথা, এবং সত্যি কথা বলতে সেটা কিন্তু খারাপ হচ্ছিল প্রায়, কিন্তু সেই ব্যাপারগুলো কিছুটা শান্ত হয়ে এবার খবর আসলো ভিসা চালু করার। কারণটা কি? কারণ বাংলাদেশ এবার ঠিক জায়গা মতো হাত দিতে পেরেছে। দেখেন, বাংলাদেশের দাবি কখনোই অযৌক্তিক না। আমরা ভারতের কাছ থেকে অন্যায় কিছু কখনোই চাই না। আন্তর্জাতিক আইন মেনে আমরা আমাদের পানির হিসাব বুঝে পেতে চাই। সীমান্তে ভারতের গুলি চালানো বন্ধ করতে চাই। ভারতের ভূমি ব্যবহার করে আমরা যাতে নেপাল, ভুটানে বাণিজ্য করতে পারি এবং সহজে যাতায়াত করতে পারি, সেই সুবিধাটা চাই। বিনিময়ে আমাদের বন্দর, রাস্তা যেটুকু দরকার তার যথাযথ মূল্য পরিশোধ করে তারাও ব্যবহার করুক। কিন্তু এইসব ব্যাপারে আমরা সবসময় একপাক্ষিক জিনিসপাতি দেখতে পেতাম। ভারত খুব স্বল্প মূল্যে আমাদের বন্দর, রাস্তাঘাট ইত্যাদি ব্যবহার করত, আর আমরা ভারতের ভূমি ব্যবহার করে নেপালে পণ্য নিয়ে যেতে পারতাম না, ভুটানে যেতে পারতাম না। এই যে ভারত সব একপাক্ষিক সুবিধা নিত, এটার বিনিময়ে তারা তৎকালীন সরকারকে এদেশের ক্ষমতায় টিকিয়ে রাখতে যা যা করা দরকার তাই করত। এই জন্য আমাদের কৌশলগত ভৌগোলিক অবস্থানের জন্য যে একটা বিশাল শক্তি আমাদের আছে, এইটাকে বাংলাদেশ সরকার কখনোই ব্যবহার করত না, যেটা তারেক রহমান কিছুটা ব্যবহার করতে শুরু করেছেন। জানি না পরবর্তীতে মত পরিবর্তন হবে কিনা, তবে এখন পর্যন্ত যেটুকু ব্যবহার করেছে তাতেই ভারত সুর নরম করতে শুরু করেছে। সেই পাওয়ারটা আসলে কি, চলেন ছোট্ট করে দেখি। খেয়াল করে দেখেন বাংলাদেশের অবস্থানটা আসলে কোথায়। আমাদের দেশের উত্তর এবং পূর্ব দিকে ভারতের 7টি রাজ্য। এই রাজ্যগুলো অন্য রাজ্যগুলোর মতো সাধারণ কোনো রাজ্য না। এগুলো পাহাড়ি এবং আদিবাসী মানুষজনে ভরপুর। এদের মধ্যে বিভিন্ন গ্রুপিং আছে, অনেক বিদ্রোহী গোষ্ঠীও আছে। কিছুদিন আগে একাধিকবার মণিপুরের সংঘর্ষের খবর নিশ্চয়ই শুনেছেন।
শুনেছেন। আর এরকম ভাবে আসামেও বিদ্রোহী গ্রুপ আছে। এই বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে কোনোটা চায় ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে। আর ভারত সরকার সারা বছর তাদের স্পেশাল ফোর্স এবং বিশেষ নজরদারির মাধ্যমে এইসব অঞ্চল নিয়ন্ত্রণে রাখে। কিন্তু একটা স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ সরকার যদি চায় যে এইসব বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কে দেবে, সহায়তা দেবে, তবে সেইটা অবশ্যই ইন্ডিয়ার জন্য থ্রেট। কিন্তু বাংলাদেশ সেসব করবে না। তবে বাংলাদেশ যদি চীনকে পর্যাপ্ত অ্যাক্সেস বাংলাদেশের মাটিতে দেয়, তবে এই অঞ্চলের প্রতিযোগী হিসেবে চীন নিজেরাই তাদের ক্যাপাসিটির মাধ্যমে এই রাজ্যগুলোতে অস্থিতিশীলতা তৈরি করে দেবে। কারণ চীন চায় ভারত অশান্ত থাকুক এবং এমন একটা অবস্থা ভারতের হোক যাতে ধীরে ধীরে তারা অরুণাচল দখল করে ফেলতে পারে। আর এই কাজ করার জন্য বাংলাদেশের ভেতরে চীনের পূর্ণ অ্যাক্সেসটা দরকার। আর এই পূর্ণ অ্যাক্সেসের অংশ হিসেবে চীন যদি বাংলাদেশের তিস্তা প্রকল্পে কাজ শুরু করতে পারে, যেটা ইতিমধ্যেই কিন্তু আলোচনার মধ্যে আছে, তাহলে চীনের কলা কুশলীরা ভারতের সবচেয়ে স্পর্শকাতর শিলিগুড়ি করিডোরের কাছে চলে আসবে। এই করিডোর কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ভারতের এই 7টা রাজ্য ল্যান্ডলকড, মানে ওরা কিন্তু সমুদ্রের মাধ্যমে কানেক্টেড না, এবং এরা এই সামান্য গলির মতো জায়গা দিয়েই মূল ভারতের সাথে কানেক্টেড। আর এই গলির এক পাশে বাংলাদেশ আর এক পাশে নেপাল। তাই এই গলিটুকুর নিরাপত্তা ভারত চায়। এজন্য বাংলাদেশে চীনের উপস্থিতি ভারত কখনোই চায় না, বরং বাংলাদেশ থেকে ভারতের প্রত্যাশা যে আমাদের ভূমি এবং রাস্তা ব্যবহার করে তারা যাতে দ্রুত ভারতের পশ্চিম থেকে পূর্ব পাশে যেতে পারে। তো বিগত হাসিনা সরকার কিন্তু এই সুবিধাগুলো ভারতকে দিয়েছিল। ধারণা করা হয় বাংলাদেশ সরকার সর্বাত্মক সহায়তা করে ভারতের 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদ নির্মূল করতে ভূমিকা রেখেছে। যেসব বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকতো তাদেরকে ধরে ধরে ভারতের কাছে সুপর্দ করেছে বাংলাদেশ। ধারণা করা হয় যে এইরকম একটা প্রেক্ষাপট থেকেই শেখ হাসিনা একবার বলেছিলেন যে আমরা ভারতকে যা দিয়েছি তা ভারত আজীবন মনে রাখবে। আবার পদ্মা সেতু হওয়ার পর যেমন আমাদের দক্ষিণবঙ্গের মানুষজন সুবিধা পাচ্ছিল, সেইভাবে ভারতের আগরতলা থেকে ভারতীয় গাড়িগুলো কিন্তু কলকাতায় পৌঁছে যাচ্ছিল দ্রুত সময়ের মধ্যে। কিন্তু এসবের পরেও বাংলাদেশ তিস্তার পানির হিসাব কখনোই বুঝে পায় নাই। যতবার বাংলাদেশ থেকে তিস্তার পানি চাওয়া হয়েছে ততবারই নানান অজুহাতে সেটা বাতিল করা হয়েছে। ধীরে ধীরে উত্তরবঙ্গ একদম মরুভূমির মতো হয়ে গেছে, সেখানকার কৃষিকাজ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। আর সেই অবস্থা থেকে মুক্তি পেতে তিস্তাকে নিয়ে আলাদা প্রকল্প নিয়ে হাজির হয়েছিল চীন। নদী খনন, পার বাঁধাই, বর্ষাকালের অতিরিক্ত পানি ধরে রাখার মতো প্ল্যান নিয়ে এসেছিল চীন। কিন্তু কৌশলগত অবস্থান বিবেচনায় সেই প্রকল্পের পথে বাংলাদেশকে যেতে দেওয়া হয় নাই। কারণ এই প্রকল্পে চীন চলে আসলে ভারতের জন্য একটা নিরাপত্তা হুমকি তৈরি হয়। তার মানে বুঝতেই পারতেছেন যে আগে বাংলাদেশ টোটালি একমুখীভাবে চলাফেরা করত, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ব্যালেন্স করাটা জরুরি, নইলে হাতে পাওয়ারও থাকে না এবং অন্যের উপর ধীরে ধীরে নির্ভরশীল হয়ে পড়তে হয়। আর বাংলাদেশ এই মুহূর্তে সেই ব্যালেন্স করার চেষ্টা করছে মাত্র। তিস্তা প্রকল্পে চীনের অংশগ্রহণ নিশ্চিত করতে আলোচনা চলছে। দেশের বেশ কয়েকটি জায়গায় চীনের অর্থায়নে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠতেছে। নতুন একটা বন্দর তৈরির প্ল্যান রয়েছে চীনের সহায়তায়। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, চীনের কাছ থেকে অত্যাধুনিক 24টি J-106 যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গেছে। সেই সাথে তুরস্কের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি প্রায় হওয়ার পথে। মানে এই প্রত্যেকটা সিদ্ধান্ত বাংলাদেশের ভারতকে পাশ কাটিয়ে এমন পররাষ্ট্র নীতির দিকে ইঙ্গিত দেয় যেটা বোঝায় যে বাংলাদেশ তার নিজের সক্ষমতার উপর দাঁড়াতে চায়। আর এসবের মধ্যেই ভারত দীর্ঘদিন বন্ধ রাখা ভিসা সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে। যদি সত্যিই বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক উন্নয়ন এবং সামরিক উন্নয়নের ঘটনাগুলো ঘটাতে পারে, তবে এই বছরের শেষ দিকে হতে যাওয়া গঙ্গা চুক্তি ঠিকঠাকভাবে নবায়ন হবে, সীমান্তে পুশিনটাও থেমে যাবে। কারণ নিজেদের প্রয়োজনেই ভারতকে তখন বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে হবে, কারণ তাদের নিরাপত্তার বেশ কিছু বিষয় বাংলাদেশের হাতে। কিন্তু সমস্যা হচ্ছে এই যে তারেক রহমানের চীন যাওয়া এবং বেশ কিছু প্রকল্পে চীনকে নিয়ে আসা, ভারতকে পাশ কাটানো, এই পুরো ব্যাপারগুলো যদি একটু লোক দেখানো হয় তাহলে কিন্তু আর কিছু বলার নাই। কারণ রাজনীতিতে আসলে কোনটা আসল আর কোনটা অভিনয় সেইটা বোঝা কিন্তু খুব মুশকিল। তবে আমি তারেক রহমানের উপর বিশ্বাস করতে চাই, অ্যাটলিস্ট তার বাবা মা দুজনের পরিণতির কথা ভেবে হলেও তার কিন্তু সঠিক পথেই থাকার কথা।